আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে। রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ ও ব্যবসা কার্যক্রমে স্থবিরতা কাটাতে নির্বাচনের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে আশা করেন। প্রধান নির্বাচন কমিশনারও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এতে রাজনীতিবিদদের পাশাপাশি ব্যবসায়ী মহলও খুশি। তারা বলছেন, হাসিনা সরকারের রেখে যাওয়া অনিয়মের কারণে এমনিতেই চাপে ছিল ব্যবসা বাণিজ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনিয়ম দুর্নীতি বন্ধে নানা কর্মসূচি হাতে নেয় সরকার। তবে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্যের পরিবেশ। কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ে, যার ফলে স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণার ফলে ব্যবসা বাণিজ্যে গতি ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নির্বাচনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি হবে বলে দৃঢ় বিশ্বাস তাদের। আমরা এই জন্য খুবই আশাবাদী এবং খুশি যে ইলেকশনের পরই যখন একটা সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তখন একটি ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব পরিস্থিতি সৃষ্টি হবে এবং লোকাল ইনভেস্টমেন্টের সাথে সাথে বিদেশি বিনিয়োগও সত্যিকার অর্থে অনেক পরিমাণে আসবে। ইলেকশন হয়ে গেলে আপনি দেখবেন হলো বাংলাদেশের চিত্রই টোটালি পাল্টে গেছে এবং বাংলাদেশ আমার হিসাবে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আপনার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে চলে যাবে ইনশাল্লাহ। তারা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, যার মাধ্যমে আরও এগিয়ে যাবে অর্থনীতি। নির্বাচন হলে একই সাথে সেটা দেশের ভিতরে যারা ভোক্তা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের স্বস্তি দেবে এবং তারা তখন পণ্য কেনাতে কাজ করবেন। একই সাথে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান তৈরি হবে, মানুষের আয় তৈরি হবে। যখন নির্বাচনী শিডিউল ঘোষণা করা হবে, তখন আবার কি ধরনের হানাহানি মারামারি বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেইটা কিভাবে সামাল দেওয়া যাবে, এটাও কিন্তু বিনিয়োগ পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক সরাসরি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ে। একই সঙ্গে ব্যাংকিং খাতেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। এ অবস্থায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হলে দেশে বড় আকারের বিনিয়োগ হবে বলে আশা ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা নদীর পানি। সকালে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীটির উজানে থাকা ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কুড়িগ্রামে তিস্তা সহ দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। পানি বাড়ায় চরাঞ্চলের কৃষি জমিতে পানি উঠেছে। এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানি বাড়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, গত কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাতের কারণে এবং উজানের পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, কিন্তু বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হলেও আজ কিন্তু সকালে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকাল 6টায় যদি বলি, বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সকাল 9টায় সর্বশেষ বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিনথিয়া, এই পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটে প্রায়
10,000 মানুষ পানিবন্দী হয়েছে। সকাল 6টার দিকেও আমরা যে খবর নিয়েছি 5,000-এর মতো মানুষ পানিবন্দী হয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে আরো বেশি মানুষ পানিবন্দী হচ্ছে। তো আমরা বন্যা পূর্বাভাসের তথ্য অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে আগামী 2 দিন ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আরো পানি বাড়তে পারে, এটি তারা জানিয়েছেন। এবং পানিবন্দী মানুষদের জন্য শুকনো খাবার যথেষ্ট বরাদ্দ রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল লালমেট থেকে বন্যার সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠা জনজীবনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বৃষ্টির পাশাপাশি আকাশে জমেছে কালো মেঘ, যা দিনভর আরও বৃষ্টির আভাস দিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে বুধবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বিষয়ে ফার্মগেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকার আবহাওয়া কেমন দেখছেন? আবহাওয়া অফিসের কোনো বার্তা আছে কিনা আপনার কাছে জানাবেন। সিনথিয়া, আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পর এই মুহূর্তে এখন রাজধানীতে তেমন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা এই মুহূর্তে নেই। তবে ঠিক আধা ঘন্টা আগেও এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল এবং এই বৃষ্টি পড়ার কারণে সকালবেলা অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা বের হতে পারেনি। তারা এ কারণে 9টার পরই বের হয়েছেন। সেই একসঙ্গে অনেক মানুষ বের হওয়ার যে চাপ, সেই চাপ কিন্তু সড়কে এসে পড়েছে এবং আমরা দেখছি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ফার্মগেট যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালে, এবং ফার্মগেট ছাড়াও বিজয় সরণি এবং এদিকে কারণ বাজার এবং বাংলা মোটর শাহবাগের দিকেও আমরা তীব্র যানজট লক্ষ্য করেছি। তো এই যানজটটি কমতে একটু সময় লাগবে, যেহেতু এখন অফিস চলাকালীন সময়। তো বৃষ্টির আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে তাদের দেওয়া পূর্বাভাসে যে রংপুর, সিলেট, ময়মনসিংহে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। এছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল, এইসব বিভাগগুলোতেও হালকা থেকে দমকা হাওয়া সহ হালকা ধরনের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে এই মুহূর্তে ঢাকাতে তেমন গুড়ি গুড়ি বৃষ্টি নেই। তবে আজকে দুপুর 1টা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাসে বলা হয়েছে যে হালকা ধরনের গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে, যেটা মৌসুমি বায়ু সক্রিয়তার কারণেই এই গুড়ি গুড়ি বৃষ্টি। সিনথিয়া, এই ছিল ফার্মগেট থেকে সর্বশেষ। ধন্যবাদ। কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির স্টেট ডিপার্টমেন্ট। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বলা হয় 2024 সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়। এরপর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে একটি মাছ ধরার নৌকাসহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের নাইখংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক 5 জন হলেন ইলিয়াস আক্কেল আলী, নূর হোসেন, সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তাদের সবার বাড়ি শাহপুরী দ্বীপের জালিয়াপাড়ায়। ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে বাংলাদেশি 5 জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা একটি স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ওই জেলেদের জিম্মি করে নিয়ে যায়। এদিকে জেলেদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কথা জানান টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন।
গত বছরের 5 আগস্ট শুরু হয় সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুট। তবে গেল 2 সপ্তাহে লুটেরাদের লালসায় মরুভূমিতে পরিণত হয়েছে ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, লুটপাটের সঙ্গে জড়িত একাধিক গোষ্ঠী। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে বিলীন হয়ে যেতে পারে পর্যটন স্পটটি। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরও পাহাড়ে ঘেরা ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করত হাজারো ভ্রমণপ্রেমীকে। অথচ পাথরের হরিলুটে এবছর যেন মরুদ্যানে পরিণত হয়েছে স্থানটি। হারিয়ে গেছে এর চেনা রূপ। এখন আর দেখা যায় না স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মিশেল। শুধু সাদা পাথরই নয়, লুটপাটের মহোৎসব হয়েছে ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা ও গোয়াইনঘাটের জাফলংয়েও। এতে পাথর খেকোদের পকেটে ঢুকেছে প্রায় 100 কোটি টাকা। আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে। এটা তো আসলে একটু সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে। সাদা পাথর 5 আগস্টের পর থেকেই লুটপাট হচ্ছে। তবে আপনার যখন পানিটা একটু বেশি বেড়ে যায় তখন নৌকাগুলো উপরে আসতে পারে, তখন সাদা পাথর থেকে মেন স্পট থেকে লুটপাট করে নিয়ে যায় পাথরগুলো। দিনটা 24 ঘন্টাও লুটপাট করা হয়। প্রশাসনিক কোনো দায়িত্ব নাই, দেশের মা বাপ নাই, আমরা বাধা দেই, ঘুরে ঠিকই আবার নেওয়া হয়। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয় এবং যে পাথরগুলো লুট হয়েছে তা আমরা যেন আবার ফেরত পাই। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অঞ্চলটিতে টহল জোরদার করেছে বিজিবি ও পুলিশ। জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসনও। যে ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করার আগে আমরা কিন্তু সেটাই করব। আমাদের সকলের প্রিয় জাফলং, প্রিয় জিরো পয়েন্ট, ওইটাকে আমরা রক্ষা করতে চাই। আমরা সকলে মিলে আমাদের এই জিরো পয়েন্টকে জিরো টলারেন্সের ভিত্তিতে আমাদের রক্ষা করতে হবে, সেটা দিনে হোক সেটা রাতে হোক। অঞ্চলটির পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভ্রমণ পিয়াসুদের। অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। বরগুনার পাথরঘাটায় কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। কথিত উন্নয়ন নামে কাগজে কলমে চলছে কোটি টাকার বাণিজ্য, বাস্তবে কাজ না করে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি অর্থ। একই ব্যক্তি হয়েছেন অন্তত 10টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, করেছেন কয়েক কোটি টাকা আত্মসাৎ। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 2024-25 অর্থ বছরে পাথরঘাটায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় এসব প্রকল্পে মোট বরাদ্দ ছিল 4,71,79,315 টাকা। এর মধ্যে সরেজমিনে 50 লাখ টাকার কাজও পাওয়া যায়নি। একই ইউনিয়নের নিজ লাঠিমারা পহলান বাড়ি থেকে হায়দারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় ধরা হয় 2,15,000 টাকা। স্থানীয়রা বলছেন 2 থেকে 4 জন শ্রমিক নামেমাত্র কাজ করেছেন একদিন। এই রাস্তায় 1-2 আর 4 জনে কাজ করছে, এইটা আমরা দেখছি। এই রাস্তায় কোনো মাটি দেয় না। এদিকে নিয়ম অনুযায়ী এক ব্যক্তি 2টির বেশি গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হতে না পারলেও পাথরঘাটা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সগির আলম হয়েছেন অন্তত 10টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি। কিছু ওয়ার্ডে হইলো মেম্বার নাই, সেখানে হইলো চেয়ারম্যান সিবিসি হইতে পারবে, অন্যান্য মেম্বারও হইতে পারবে। উন্নয়নের স্বার্থে সেখানে সিবিসি হওয়া দরকার। আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান হবার কথা থাকলেও পাথরঘাটার মাছেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে মাঠ ভরাটের কাজ কে বা কারা করেছে তা জানে না খোদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। শুক্র শনি ছুটি ছিল, ওই গেট খোলা ছিল, তারপর তারা এসে ওইভাবে করে গেছে ছুটির ভিতর। তাহলে আমরা কেমন করে সেটা জানবো? এ অনিয়মের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রুনু। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি বলেছি যে স্পেসিফিক কোনো যদি প্রকল্পের বিষয়ে তারা জানে বা কোনো কাজ না হয়ে থাকে সেটা আমাদেরকে যদি অভিযোগ করে, আমরা লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। সাকিব আল হাসান, RTV। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও চাঁদপুরে জেলেদের জালে মিলছে না ইলিশ। এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না মেলায় অনেকেই হতাশায় দিন কাটাচ্ছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় কমছে না ইলিশের দামও।
যাও কিছু পাওয়া যাচ্ছে তার দাম আকাশ ছোঁয়া। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও চাঁদপুরে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় কমছে না ইলিশের দামও। এই অবস্থায় বিপাকে আছেন এ অঞ্চলের জেলেরা। নৌকা নিয়ে ফিরে আসছেন তীরে, নৌকা রেখে পার করছেন অলস সময়। শত শত জেলে জীবন যাপন করছেন দুর্বিষহ দুশ্চিন্তায়। সংসার চলছে তাদের ধার দেনা করে। মানুষ অনেক বেকার অবস্থা, মানুষ অনেক হাহাকার করতে আছে। পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি চলতেছে এখানকার জেলেদের। এখানে শুধু মাছের উপরে নির্ভরশীল, তাই মাছ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। একটা সময় ছিল যখন সকাল হলে নদী আর সড়ক পথে 14 থেকে 15টি শিপিং বোট ইলিশ নিয়ে আসতো চাঁদপুর ঘাটে, কিন্তু এখন ভরা মৌসুমে নদী পথে ইলিশ আসে 2-1টি শিপিং বোটে। সড়ক পথের অবস্থা আরো করুন। আসলে গতবারের তুলনায় এই বছর অনেকটাই মাছ কম। এখন মাছের আমদানি নাই, যার কারণে মাছের দাম দিন দিন বাড়ছে। কারেন্ট জাল আছে, মশারি জাল আছে, চাই আছে, এগুলো আপনার বন্ধ করতে হবে। বন্ধ না করলে আপনার মাছের আমদানি প্রত্যেক বছরই মাছের আমদানি কমতেছে। যদি ট্রলিং জালটা বন্ধ করা যাইতো, ট্রলিং এ যেই পরিমাণ রেণুপোনার ক্ষতি করে। এভাবে মাছের দাম বৃদ্ধি পেলে অনেক আড়তদার হয়তো ব্যবসায় টিকে থাকতে পারবে না বলে জানালেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতারা। সাগর থেকে এন্ট্রি পয়েন্টে, নদীর এন্ট্রি পয়েন্টে যে জায়গাগুলো, সেখানে অসংখ্য ডুবোচর। নদীর নাব্যতা দিন দিন কমছে, রিভার কন্টামিনেশন দিন দিন বাড়ছে, নদী দূষণ বাড়ছে। তেলের খরচ, একটা লোকের মজুরি, সারাদিনের খাবার দাবার, কত খরচ, সে কিভাবে পোষাবে বলেন। এদিকে মে, জুন, জুলাই মাসে ইলিশের এমন অবস্থা খুবই স্বাভাবিক বলে জানালেন ইলিশ গবেষক। জেলেদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। এটি মে, জুন, জুলাই মাসের একটি কমন চিত্র, প্রতি বছরই কম বেশি এটা খানিকটা হয়ে থাকে। আবারও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, সংসার চলবে নিজেদের রোজগারে, এটুকুই প্রত্যাশা চাঁদপুরের জেলে সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, বছরে এই সময়টায় ইলিশ কম ধরা পড়ার বিষয়টি নিয়ে জেলেরা কি বলছেন? কোনো বিকল্প কি ভাবছেন তারা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বর্তমানে এখন এই যে সময়টা চলছে, এটা হলো ইলিশের ভরা মৌসুম। এই ঘাটে এই মৌসুমে 1.5 থেকে 2,000 মন ইলিশ আসার কথা থাকলেও বর্তমানে আজকেও এই ঘাটে 150 মনের বেশি আসে নাই। অর্থাৎ এত কম, অথবা চাহিদার তুলনায় কোনো মাছই নেই। আর চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদীর কথা বলছিলাম, সেই কথা হলো যে ভিন্ন কথা, যে চাঁদপুর পদ্মা মেঘনা তেমন একটা ইলিশ নেই। এখন যেসব ইলিশ আসছে সেগুলি ট্রাক যোগে হাতিয়া সন্দ্বীপ থেকে আসছে, এবং কিছু অনেক ছোট ছোট মাছ, বেশিরভাগ মাছই আসছেন সে চিটাগাং থেকে। আজকের বাজারে যে আমি অধিকাংশ বাজারে দেখা যাচ্ছে, অধিকাংশ আড়তদারের কাছে যে ছোট ছোট মাছ, আমি একটু দেখাতে যাচ্ছিলাম যে এই সাইজের এই যে ইলিশগুলো এখন চট্টগ্রাম থেকে ট্রাক যোগে আসছে। অর্থাৎ এগুলি অত্যন্ত ছোট ছোট মাছ। এই ইলিশই এখন চাঁদপুর ঘাটে ভরপুর। এই ইলিশের দামও খুব কম, কেজিতে 5-6 টাকা উঠে কেজিতে। তবে বড় মাছের চাহিদা থাকলেও বড় মাছ তেমন একটি নাই। চাঁদপুরের যে কথাটি বলছিলেন আপনি, যে চাঁদপুরের যে শিপিং বোটগুলা হাতিয়া সন্দ্বীপ থেকে বা সাগরের থেকে যে প্রতিদিন গড়ে 15 থেকে 16টি শিপিং বোট আসতো মাছ নিয়ে, সেই তুলনায় এখন একটি শিপিং বোটও মাছ নিয়ে ঘাটে আসছে না। মানে এই চাঁদপুরের এই বাজারে ইলিশের একদম চাহিদা পর্যাপ্ত থাকলেও ইলিশের তেমন নেই। জেলেরাও হতাশ, ব্যবসায়ীরাও হতাশ, অর্থাৎ নদীতে মাছ নেই বললেই চলে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে ইলিশ নিয়ে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। 24 জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান চট্টগ্রামের মোহাম্মদ ফারুক। 16 জুলাই নগরীর মুরাদপুর আন্দোলন চলাকালে দুপুরের খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। সন্ত্রাসীদের ছোঁড়া 2টি বুলেট পাওয়া যায় তার শরীরে। শহীদ ফারুকের মৃত্যুর পর অভাব অনটনে দিন কাটছে পরিবারের। স্ত্রীর দাবি, আহত অবস্থায় সুচিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তার স্বামীর। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। সেদিন রাজপথে উত্তাপ ছড়ায় বন্দরনগরী চট্টগ্রামও। মুরাদপুরে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা।
এদিন জেলায় শহীদ হওয়া প্রথম 3 জনের একজন ছিলেন ফারুক। স্ত্রীর দাবি, আহত অবস্থায় সুচিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ ফারুক। জানান বর্তমানে 2 সন্তান নিয়ে বেশ কষ্টে দিন পার করছেন তিনি। গুলিবিদ্ধ হয়ে সে 1 ঘন্টা রাস্তায় পড়েছিল। গুলিগুলো 2টা, একটা বুকে করছে, একটা পিঠে পড়ছে। 2টা ছেলে মেয়ে পড়ালেখা করানো, শহরের বাড়িঘর, ঘর ভাড়া দেওয়া, তো সেই উপার্জনটা তো আর আমি পারতেছি না একটা মহিলা মানুষ করতে। 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র দিছে, ওনারা আমাদেরকে শুধু 50-50 করে ভাগ করে দিল। এটা শ্বশুর হচ্ছে একজন, ওনার ছেলে আরো 5টা আছে, ওনার 5টা ছেলে ওনারে চাইতে পারবে, আমার ছেলে মেয়েদেরকে কে চাবে? এর তো বাবা নাই। বাবা আর কোনোদিন ফিরবে না এই নির্মম সত্য মেনে নিয়েছে 2 সন্তান। তবে বাবার সঙ্গে থাকার মধুর স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। সব কিছু আনতো, এখন তার বাবা নেই, এখন আর আনবে কি? আমার আব্বু প্রত্যেক দিন সন্ধ্যার সময় আসার সময় আমাদের জন্য চকলেট আনতো, অনেক কিছু আনতো। তারপর আমরা এখন তো আমার আব্বুকে ছাড়া থাকতে পারতেছি না, 1 বছর হয়ে গেছে। হত্যাকারীদের বিচারের পাশাপাশি সন্তানদের উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে শহীদ ফারুকের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। 4 মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার বিকেলে চাল বোঝাই 3টি ভারতীয় ট্রাক 125 মেট্রিক টন চাল নিয়ে বাংলাদেশে আসে। হিলি স্থলবন্দরের কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি প্রথম পর্যায়ে 26,000 টন চাল আমদানির অনুমতি পেয়েছে 15টি প্রতিষ্ঠান। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির বরাদ্দ পাওয়ার পর আমদানিকারকরা আইপির জন্য আবেদন করেন। চলতি বছরের 15 এপ্রিল ভারত থেকে সর্বশেষ চাল আমদানি করা হয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।